15ই সেপ্টেম্বর 1893 শিকাগোর ধর্ম মহাসভায় একটি গল্প বলেছিলেন স্বামী বিবেকানন্দ। দুই ব্যাঙের গল্প, একটা কুয়োর ব্যাঙ, অন্যটা হলো সমুদ্রের ব্যাঙ। সেই মহামানব বোধহয় সেদিন ভাবতেও পারেননি একদিন তারই বাংলায় দুই রাজনৈতিক দলের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন তিনি। তারই উচ্চারিত দুটি শব্দ, গীতাপাঠ এবং ফুটবল নিয়ে বেঁধে যাবে এরম ধুন্ধুমার যুদ্ধ। একদল ব্যস্ত গীতাপাঠে ভোটের পাঠ নিয়ে নিতে, অন্য দল চায় স্বামীজির অপমানের অভিযোগে বাঙালি অস্মিতাকে, বাঙালি আবেগকে জাগিয়ে তুলতে। এই লড়াই নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন একদিকে মেরুকরণ, অন্যদিকে বাঙালি অস্মিতা, কেউ বলছেন বিজেপি বনাম তৃণমূল। আমরা বলছি আসলে ভোট এসে গিয়েছে। যা দেখি চারপাশে সবই অঙ্ক, সবই সংখ্যা। বঙ্গ রাজনীতির 22 গজেও এখন অঙ্কের ভিড়, সংখ্যার ভিড়। কারো হুঙ্কারে 35 তো কারো 42 আসনেই হিসেব বুঝে নেওয়ার বার্তা। শাহী টার্গেটের নাগাল পেতে টানা 100 দিন পথে থাকার সিদ্ধান্ত বঙ্গ বিজেপির। পাল্টা শাসকের অস্ত্র 100 দিনের কাজে বঞ্চনার অভিযোগ। লড়াই চলছে সংখ্যার, লড়াই চলছে কৌশলেরও। অনেকে বলছেন লোকসভা ভোটের আগে বঙ্গে পত্নের মন ফের মেরুকরণের পথে। 19-এর হিসেব নিকেশ নিয়েই তারা হাজির 24-এর ময়দানে। কুম্ভ মেলা, গঙ্গারতি হয়ে এবার গীতা পাঠে। আবার শাসক দল ফিরেছে 21-এর চেনা ছন্দে, বাঙালি আবেগে। শীতের বাংলায় তাই এখন গীতা পাঠ আর ফুটবলের ধুন্ধুমাল লড়াই। কিন্তু পুরনো চাল কি সবসময় ভাতে বাড়ে? 19-এর অঙ্কে কি 35 ছুঁতে পারবে বিজেপি? তৃণমূলও কি পারবে বাঙালির আবেগে আবারও পদ্ম কাটা সরাতে? উত্তরটা আর কমাস পরেই স্পষ্ট হয়ে যাবে। 2019-এর লোকসভা নির্বাচনের কিছুটা আগে থেকে বঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের আনাগোনা প্রায় রেগুলারই বেড়েছে, আপনারা নিজেরাই দেখেছেন। কিন্তু অমিত শাহ এবং জেপি নাড্ডা এই রকম দুই হেভিওয়েট একসঙ্গে কবে বঙ্গ সফরে এসেছিলেন বিজেপি নেতৃত্ব মনে করতে পারছেন না। আমরা তো নয়, সম্ভবত আসেননি প্রথম। এ থেকেই পরিষ্কার যে 24-এর ভোটে বাংলাকে কতটা গুরুত্ব দিচ্ছে পদ্ম ব্রিগেড। এবারে সফরে এসে দলের কর্মীদের, দলের নেতাদের একগুচ্ছ বার্তা দিয়ে গেছেন অমিত শাহ। দুর্নীতির অভিযোগে আরও সুর চড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু এই সংগঠনের ঘাটতি কি সোশ্যাল মিডিয়া দিয়ে মোকাবিলা করা যাবে বা সোশ্যাল মিডিয়া দিয়ে পূরণ করা যাবে? প্রশ্নটা কিন্তু রয়ে গিয়েছে। অমিত শাহ টার্গেট দিয়ে গেছেন 35টি সিটের এবং তার বক্তব্য যে বাংলাই প্রধানমন্ত্রী বানাবে, নরেন্দ্র মোদী বাংলার ভোটে জিতেই প্রধানমন্ত্রী হবেন। আদৌ কতটা সম্ভব? আজ আমাদের ইস্যু 35 পেতে অস্ত্র দুর্নীতি। বাঙালি আবেগী কি শাসকের রণনীতি? একদিকে দুর্নীতির অস্ত্র, অন্যদিকে বাঙালি আবেগকে অস্ত্র করছে শাসক দল। আর আজকে আমার সাথে যারা আছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তার পাশে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস সিপিআইএমের পক্ষ থেকে, বাঁদিকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপির পক্ষ থেকে। আমার একদম ডান দিকে রয়েছেন অভ্র সেন বিজেপির পক্ষ থেকে, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি শুরু করব অভ্রকে দিয়েই। অভ্র, আমাদের মোশন 35 পেতে বিজেপির অস্ত্র দুর্নীতি আর বাঙালি আবেগী কি শাসকের রণনীতি? অভ্র সেন। আমি আমার বক্তব্যের প্রথমেই একটা জিনিস তুলে ধরতে চাই, সেটা হচ্ছে সাময়িক সংকল্প। এটা কি? এই যে ইন্ডিপিন্ডি জোট একটা ফর্ম করেছে বেশ কিছু মাস আগে, তারা এত মাস যাবৎ
কোনো কমন মিনিমাম প্রোগ্রাম তো ঠিক করতে পারেনি। আশা করি ইলেকশন পেরিয়ে যাবে, হেরেও যাবে, হেরে ভূত হয়ে যাবে বলাটা বোধহয় বেটার। তারপরে এদের কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক হবে না। কিন্তু এরা একটা সাময়িক সংকল্প তৈরি করে ফেলেছিল বেশ কয়েক মাস আগে। তার একটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। দ্য ব্রেজন মিসইউজ অফ এজেন্সিজ বাই দ্য বিজেপি গভর্নমেন্ট এগেনস্ট পলিটিক্যাল রাইভালস ইজ আন্ডারমাইনিং আওয়ার ডেমোক্রেসি। এবার এই লাইনটার যে নির্যাস সেটা আপনারা এই কনটেক্সটে ভাবুন। কয়েকদিন আগে একজন কংগ্রেসের রাজ্যসভার এমপির বাড়ি থেকে, অফিস থেকে 350 কোটি টাকার ওপরে ক্যাশ উদ্ধার হয়েছে। ছেড়ে দিন, আমাদের রাজ্যে যদি আমরা একটু চলে আসি তাহলে আমাদের মনে পড়ে যাবে সম্মানীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, যার আবার ডক্টর লেখা নিয়েও বিশাল বিতর্ক হয়েছিল, ওনার নাকি টোকা পিএইচডি এরকম অভিযোগ এসেছিল। এই লোকটির এক বান্ধবী তার বেডরুমের খাটের তলা থেকে 50 কোটি টাকার ওপরে ক্যাশ পাওয়া যায়। সেটা কোনো রাজ্যের এক্সিকিউটিভ বডি কিন্তু খুঁজে পায়নি, সেটা পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেটাও ছেড়ে দিন, এই রিসেন্ট বেরোলো হচ্ছে রেশন কেলেঙ্কারি। বলা হচ্ছে এই বাকিপুর বলে কি একটা ফোড়ে আছে, সে নাকি একা 1000 কোটি টাকা দুর্নীতি করেছে। সে যদি একা 1000 কোটি টাকা দুর্নীতি করে থাকে তাহলে বড় বড় মাথারা কত 1000 কোটি টাকার দুর্নীতি করেছে ভাবুন তো। এখন তো প্রাক্তন যে খাদ্যমন্ত্রী ছিলেন তিনি জেলে, আবার এখন তো তিনি পোর্টফোলিও হোল্ড করছেন জঙ্গলমন্ত্রী। মানে পশ্চিমবাংলাটাকে তো জঙ্গল রাজ্যে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস বিগত 12 বছরে। জঙ্গল রাজ্যের জঙ্গলমন্ত্রী দুর্নীতির দায়ে জেলে। খালি উনি একা জেলে নয়, একবারে সপরিবারে সবাই অভিযুক্ত হয়ে গেছে। একজন দেখি বান্ধবীকে নিয়ে অভিযুক্ত হয়ে যায়, আরেকজন পরিবারকে নিয়ে অভিযুক্ত হয়ে যায়। ছেড়েই দিন, সেটা সবই একের পর এক তো ছেড়েই খালি যেতে হবে। আমার মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগে সম্মানীয় বিশ্বদায়ী সম্ভবত বীরভূমের লালমাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের একটা ইন্টারভিউ করছিলেন। সেই অনুব্রত মণ্ডল ছিল বাংলার বাঘ, বীরভূমের বাঘ। আর আজকের অনুব্রত মণ্ডল তিহারের কাক কিনা আমি বলতে পারবো না, কিন্তু যা ডকুমেন্ট পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে এই অনুব্রত মণ্ডলের সুকন্যা তার নামে 120 বিঘে জমির ওপরে নাকি কিনে রেখেছিলেন এই বাংলার বাঘ অনুব্রত মণ্ডল। মাথায় অক্সিজেন কম গেলে কি হবে, এইসব ব্যাপারে একদম খুব সুন্দর গুছিয়ে কাজকর্ম করেছেন। 4 বছরে বোধ হয় 4-5 বার লটারি জিতেছেন। ভাবুন তো কি লাকি। আসলে উনি লাকি হবেন না কেন? শীর্ষস্থানীয় নেত্রীর মাথায় হাত যে আছে, মাথার ওপরে ছাতা ধরেছেন, মাথায় অক্সিজেন যায় না কি আছে? তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ তো আছে। এই আশীর্বাদ জন্য দুর্নীতিগ্রস্ত নেতাগুলো আমাদের রাজ্যকে 12 বছর ব্যাপী শেষ করেছে, এবং এরা যদি শেষ করতে থাকে তাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ অন্ধকার। তাই আজকে যেই মোশনে আমরা কথা বলছি বিশ্বদা, আমি সেই মোশনে ফিরে বলি, আমাদের অস্ত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলার প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি যুবক যুবতী জানে আজকে বাংলার এই সরকার দুর্নীতিতে নিমজ্জিত। এদেরকে যতক্ষণ না মসনদ থেকে সরানো হচ্ছে ততক্ষণ বাংলার উন্নতি সম্ভব নয়। আর যারা রাজ্য চালাতে এই জিনিস করে তারা দেশের মসনদে গেলে কি করবে খালি ভেবে দেখুন। দুর্নীতিকেই হাতিয়ার করেছেন অভ্র। পরবর্তী বক্তা ডক্টর কৌশিক বিশ্বাস। কৌশিক বলুন। আমি প্রথমেই বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে চরম ন্যাক্কারজনক মন্তব্য করেছেন তার তীব্র বিরোধিতা করব। গত 1000 বছরে যদি দেখেন, আদি শঙ্করাচার্য এবং স্বামী বিবেকানন্দ এই দুজন ছাড়া হিন্দু ধর্মের পুনরুত্থান সম্ভব ছিল না। স্বামী বিবেকানন্দের অপমান কেবলমাত্র বাংলা ও বাঙালির অপমান নয়, এটা সমস্ত ভারতবর্ষের, এটা সমস্ত হিন্দু ধর্মের, এটা ভারতবর্ষের সমস্ত আপামর জনগণের অপমান। আসলে ব্যাপারটাকে একটু গভীরে ঢুকে ভাবতে হবে। কেউ যদি কোনো জিনিস বহু বছর ধরে চায় এবং সেটা না পায়, তখন তার মধ্যে যে হতাশার সৃষ্টি হয়, আজকে আমরা বিজেপির মধ্যেও তাই দেখতে পাচ্ছি। বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকেই ছিলেন, কিন্তু তারপর থেকে পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন ওনাদের অধরাই রয়ে গেছে দশকের পর দশক ধরে। কারণ বাংলা ও বাঙালির মনন এবং সংস্কৃতি বিজেপি বুঝতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, বিজেপির বন্ধুদের বলি, আপনাদের মধ্যে কতজন এখানে বসে বলতে পারবেন বলুন তো শঙ্করাচার্যের সঙ্গে মণ্ডন মিশ্রের যে ডিবেটটা হয়েছিল, যেটা হিন্দু ধর্মের একটা প্রামাণ্য গ্রন্থ ছিল, সেইটার সম্পর্কে? আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক চিকিৎসক বন্ধু কিছুদিন আগে দুর্গাপুজোর পরে আরজি করের পাশে একটা অটোতে করে মেট্রো থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিল। সে ড্রাইভারের পাশে, অটো চালকের পাশের আসনে বসেছিল। তা অটো চালক যুবক, সে সারা দিন প্রচুর খাটাখাটনি করে, পরিশ্রম করে।
সে আমার ওই ডাক্তার বন্ধুটিকে বলেছিল, দাদা আপনার হাতে ওই যে দেশ পত্রিকাটা আছে না, ওই দেশ পত্রিকার অমুক গল্পটা পড়বেন, দারুণ লেখা হয়েছে কিন্তু। এই হচ্ছে বাংলা এবং এই হচ্ছে বাঙালি। একজন অটো চালক যিনি সারাদিন পরিশ্রম করেন তিনিও কিন্তু দেশ পত্রিকাটা পড়েন। এই বাংলা ও বাঙালিকে বুঝতে বিজেপি বরাবর ব্যর্থ হয়েছে এবং আগামী দিনেও ব্যর্থ হবে, যার জন্যে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে 2021 সালে বলেছিলেন আব কি পার 200 পার। আমরা কি দেখেছিলাম 77। এবার উনি বলেছেন যে 35। আসলে আমরা মনে হয় সবাই একটা জিনিস ওভারলুক করে গেছে, ওই 35-এ 3 আর 5-এর মধ্যে একটা ছোট্ট হাইফেন আছে। উনি সম্ভবত 3 থেকে 5 বলতে চলেছিলেন। উনি একটি নির্বাচনী বিপর্যয় কমিটি তৈরি করেছেন, যে কমিটিটা টিভিতে দেখছিলাম। শুরুতেই রয়েছেন দিলীপ ঘোষ মহাশয়, সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি। ব্যক্তিগতভাবে কাউকেই কিছু বলাটা কখনোই বাঙালির রুচির মধ্যে পড়ে না, কিন্তু এই দিলীপ ঘোষ মহাশয় বলেছিলেন হাঁটতে হাঁটতে হারাধন পার্টি তো বিজেপি হয়ে গেছে। এটা কিন্তু আমরা কেউ বলিনি। আজকে এই দিলীপ ঘোষ মহাশয়কে সামনে রেখে যখন ওনাদের নির্বাচনী কমিটি তৈরি হচ্ছে, তখন আমার মনে হয় ওনাদের স্লোগানটা আরেকটু পরিবর্তিত করে এটা বলতে হবে, আপকি বার ফিরসে হার। আর সর্বশেষে আর 50-30 সেকেন্ড হয়তো আছে, আমাদের ভাই অভ্র যেটা বললেন, আমি দুটো ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে ইডির কনভিকশন রেট ইজ লেস দেন 0.5%। 129 জন বিরোধী নেতা নেত্রীর মধ্যে 29 জন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে, এবং গত 15 বছরে সিবিআই এর কনভিকশন রেট ইজ লেস দেন 5%। ফলে দুর্নীতিটা আসলে মিডিয়ায় একটি চর্চার বিষয়। বাংলা ও বাঙালি আবারও বিজেপিকে পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। নমস্কার। ধন্যবাদ। বাংলা বাঙালি আবার তৃণমূল কংগ্রেসকেই গ্রহণ করবে, দাবি কৌশিক বিশ্বাসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বড়দিন এবং নববর্ষের আবহে সবাইকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা। বাঙালির বড়দিন বললেই কি মনে হয় বলুন তো? একজন ইহুদি দোকানের কেক একটা বাঙালি হিন্দু লাইন দিয়ে কিনবে, যেটা একজন মুসলিম কারিগরের হাতে তৈরি, উদযাপন হবে খ্রিস্টানদের উৎসব। হ্যাঁ, এটা আমার উত্তরাধিকার। যে উত্তরাধিকার কাজী নজরুলের শ্যামা সঙ্গীত গেয়ে আমাকে শ্যামা পূজা উদযাপন করতে শেখায়। আমাকে শেখায় মধুবন মে রাধিকা নাচেরে, এমন একটা গান যে গানটা গেয়েছিল মোহাম্মদ রফি, সুর দিয়েছিল নওশাদ, লিপ দিয়েছিল ইউসুফ খান ওরফে দিলীপ কুমার, এবং লিখেছিলেন একজন উর্দু শায়ের। এটা আমার উত্তরাধিকার। এবার অনেক আলোচনা হচ্ছে, আলোচনার ভেতর অভ্র একটা খুব ইন্টারেস্টিং কথা বললো, 350 কোটির কথা বললো। আমি অভ্রকে বলবো ইডি এবং আইটি রেডের ভেতর পার্থক্যটা একটু বুঝে নিতে হবে। ঠিক যে কারণে জাকির হোসেন বা কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আইটি রেড হলেও তারা গ্রেফতার হয় না, কিন্তু পার্থ চ্যাটার্জি কেন গ্রেফতার হয়? ক্যাশ ইন হ্যান্ড বলতে কি বোঝায়? আমাকে অতটা সময় আজকে আমি অ্যাকাউন্টেন্সি ক্লাস নেবার সুযোগ অবশ্যই এখানে পাবো না, সেইটা আমাকে অ্যালাউও করবে না বিশ্বদা। অবশ্যই এটা নিয়ে আমরা বিশদে আলোচনা করতে পারি। যাদের যাদের এ ব্যাপারে আগ্রহ আছে একটু গুগল করে নেবেন, অভিযোগ করাটা সহজ। এবার আসা যাক হচ্ছে ফুটবল খেলা এবং গীতাপাঠ। গীতাপাঠ হোক ফুটবল, লোক ঠকানোর কৌশল। কেন বলছি? তার কারণটা হচ্ছে, দেখুন আমরা বাঙালিরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, অন্তত বাংলার সরকার তাদের অন্তত ফুটবল নিয়ে আলোচনা করাটা না করাই উচিত। আইএফ এর অবস্থা খুব খারাপ। আইএফ এ এমন অবস্থায় রয়েছে একটা বাঙালি ফুটবলার তুলে আনতে পারে না। অর্থাৎ ওটা যতটা ভালো দৃশ্যকল্প, ততটা অন্তত রাজনৈতিক আলোচনা নয়। আমরা ফুটবলের মতো এদিক ওদিক হচ্ছি। এবার আসা যাক গীতাপাঠ প্রশ্নে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এবার গীতার আমি অনেক শ্লোক টোক দেখলাম, কোথাও এটা লেখা নেই যে একজন চোর এটা জাস্টিফাই করতে পারবে। এটা কোন শ্লোকে আছে আমি নিশ্চিত দেবজিৎ আমাকে এরপরে শিখিয়ে দেবে। একজন ঘোষিত চোর যে টিভির সামনে, সেটা বিশ্বদাদের আর্কাইভেও রয়েছে, আমি আশা করবো সেই আর্কাইভের ক্লিপিংও যেন অবশ্যই এই শোয়ের সঙ্গে এডিট করে দেখানো হয়। ঘোষিত চোর, সে তখন তৃণমূলে ছিল, সে টাকা নিচ্ছে, সে বলছে হিন্দু ধর্মকে বাঁচাবার জন্যে আপনারা গীতা পাঠ করুন। অথচ গীতায় কিন্তু আলটিমেটলি এটা বলা হলো যে অধর্মের জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কুরুক্ষেত্র কিন্তু জমি দখলের লড়াই। সেই জমি দখলের লড়াইতে আলটিমেটলি আত্মীয়র বিরুদ্ধে অস্ত্র তুলতেও অসুবিধা নেই যদি সে অন্যায় করে থাকে। হিন্দি হিন্দু হিন্দুস্থান, এই স্লোগান দেওয়া বিজেপির কাছ থেকে যে অন্য ভাষা বা ধর্মের প্রতি আমরা কোনো ভালোবাসা বা অন্য কোনো সহিষ্ণুতা পাবো এই আশা করি না। কিন্তু আমাদের ভারতবর্ষের একটা সংবিধান বলে একটি বস্তু আছে, সেখানে আর্টিকেল 25, 26, 27, 28 বলে রাইট টু রিলিজিয়ান অ্যাক্ট, এবং সেই রাইট টু রিলিজিয়ান বলে গীতা পাঠ হোক বা কোরআন পাঠ আমার ব্যক্তিগত জীবনচর্যা,
সেটা যখন সর্বসমক্ষ হয় তখন সেটা ধর্ম থাকে না, রাজনীতি হয়ে যায়। এবং যখন এই ধর্মটা রাজনীতি হয়ে যায় তখন আনফর্চুনেটলি আমাদেরকে মল মাসে গীতা পাঠের অনুষ্ঠান দেখতে হয়। আমি জানি না মল মাসে গীতা পাঠের অনুষ্ঠানটা ঠিক কতটা স্বাস্থ্যসম্মত। ভালো থাকবেন, ধর্ম নিয়ে আলোচনা আরও হবে যত ইলেকশন আসবে। ধন্যবাদ অভিষেক। পার্থপ্রতিম বিশ্বাস। একটা জিনিস ঠিক যে আপনি যেভাবে টপিক সেট করেছেন তাতে গতকাল বিকেলে ঘটা একটা ঘটনা রাজ্যে সেটা আরও বেশি ডাইমেনশন পাল্টে দিয়েছে। সেটা হচ্ছে রাজীব কুমারের প্রত্যাবর্তন, খোকাবাবুর প্রত্যাবর্তনের মতো। দুর্নীতি অস্ত্র হবে কিনা সেটা কিন্তু এখান থেকেই হচ্ছে যে বোঝা যায় যে সারদা হচ্ছে আমাদের রাজ্যে বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি। যে সারদার সিট গঠন হয়েছিল সেই সিটের মুখ্য ছিলেন রাজীব কুমার, এবং অভিযোগ হচ্ছে তিনি হচ্ছে এই সমস্ত তদন্তের নথি হাফিস করেছিলেন এবং তিনি বনবাসে গেছিলেন, তাকে সিবিআই ধরতে এসেছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দলবল নিয়ে একজন আইপিএস অফিসারকে আগলে রেখেছিলেন যেভাবে রাস্তা জুড়ে। আমি বললাম তারপরে সেই বনবাস থেকে ফিরিয়ে আনলেন এই লোকসভা ভোটের আগে যখন রাজীব কুমারকে, তখন সত্যিই বোঝা যাচ্ছে যে কখনো অস্ত্র এবং কখনো আবেগ, এই দুটোই হচ্ছে দুর্নীতির জায়গা। এবং এই কারণের জন্য যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে কথাটা বলেছেন খুব ইন্টারেস্টিং, যে রাজীব কুমার অ্যাপয়েন্টেড হয়েছেন ভালো, কিন্তু যেন কোনো নির্দোষ মানুষকে তিনি দোষী সাব্যস্ত না করেন। আসলে একটা বড় কথা বলে ফেলেছেন এই বিবৃতির আড়ালে। গোটা রাজ্য জুড়েই পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং যার মধ্যে দিয়েই আসলে এই দুর্নীতির ফুল ফল পেকে উঠেছে এই পর্যন্ত, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশকে কিভাবে সরকার ব্যবহার করেছে এবং ঠিক তরল পাত্রের মতো যে পাত্রে এখন রাখছে সেই পাত্রের আকার ধারণ করছে। এখন মুশকিলটা হচ্ছে যে এই রকম একটা রাজ্যে যেখানে দাঁড়িয়ে ভোটে ইস্যু হওয়ার কথা ছিল বিশ্ব, ঠিকই তো অন্ন, বস্ত্র, বাসস্থান, এখন যদি হয় অন্ন নিয়ে আলোচনা করতে হয় প্রথম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম চলে আসে। আপনি বাসস্থানের কথা যদি আলোচনা করতে হয় আবাস দুর্নীতির কথা চলে আসে। আপনি শিক্ষা কাজের কথা যদি হয় তাহলে ওই যে ফুটপাতে বসে আছে হাজার হাজার দিন, আমি বললাম নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের কথা আসে। কাজ যদি বলেন হেন জায়গা নেই রাজ্যের যেখানে হচ্ছে যে বিনা টাকায় বিনা দুর্নীতিতে মানুষ সরকারের থেকে দেওয়া কোনো কাজ পেয়েছে। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে গোটা রাজ্যে দুর্নীতি একটা ইস্যু হচ্ছে, আর দুর্নীতির বিরুদ্ধে মানুষকে বিচার পাওয়ানোর দায়িত্ব একটা হচ্ছে বিচারালয়ের আর একটা হচ্ছে তদন্তকারী সংস্থার। তদন্তকারী সংস্থা হোয়াট ইজ দেয়ার রোল? আমি রাজীব কুমার দিয়ে শুরু করেছিলাম। আজ পর্যন্ত যে রাজীব কুমারকে সিবিআই ডাকতে এসেছিলেন তারা আর 1 ইঞ্চি এগোয়নি। আপনি গত 1.5-2 বছর ধরে যত দুর্নীতি, এই যে নিয়োগ দুর্নীতি হচ্ছে, ইডি আসছে, সিবিআই আসছে, রাম শ্যাম যদু মধু ছোট, কিন্তু কিছুতেই মূল মাথা ধরা পড়ছে না, যার মধ্যে দিয়ে অন্তত বোঝা যায় যে এই দুর্নীতি চক্রটা এরপর বন্ধ হবে, মানুষ সুবিচার পাবে। কারণ যে এই দুর্নীতি, আমি বলছি সিবিআই ইডি কন্ট্রোল করছেন যারা, তারাও আসলে এটাকে কখনো সংঘাতের অস্ত্র কখনো সমঝোতার অস্ত্র হিসাবে দেখছেন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে সেই রকমই একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে। তা নাহলে তো এই ঘটনা ঘটে না। যে আমি বলছি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে আমাদের রাজ্যে এবার বাঙালি আবেগের কথা আপনি এনেছেন, কারেক্ট, যে গীতাপাঠ কবে হয়নি আমাদের রাজ্যে, বহুকাল ধরে হয়েছে, কিন্তু মেড়াবেদে ব্রিগেডে গীতাপাঠ করতে হচ্ছে ফলের আশা না করেই, ফলের আশা করে সামনে ভোট, ফলে এটা ফলের আশা করেই গীতাপাঠ হচ্ছে। রাম মন্দির, এমনি রাম মন্দির তো অনেক হয়েছে, ভারতবর্ষে রামের পুজো হয় চিরকালই, ফলে কিন্তু রামকে বিনিয়োগের বিষয়বস্তু রাজনীতিতে করা, এটা হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে এই প্রথম এরকমভাবে হচ্ছে। আমি বলছি যে এই জায়গাটা হচ্ছে যে মারাত্মক জায়গা। আমাদের একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে যে এই বাঙালি আবেগের কথা যখন বলছে, আমাদের রাজ্য এখন একটা কম্পিটিটিভ কমিউনালাইজেশনের মধ্যে পড়েছে। হিন্দুত্বর জায়গায় কে কত বড়, ফলে দীঘাতে আপনার জগন্নাথ ধামের মন্দির তৈরি করতে হচ্ছে এবং সেখানে হয়তো মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করতে হবে যেভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাবেন। বলছি এই বাঙালির আবেগ, এটার বাইরে দাঁড়িয়ে এই ভোটটা হবে, মানুষ রুটি রুজির ভিত্তিতে ভোট হবে। বিশ্ব আমার মনে হয় যে ব্রিগেড গীতাপাঠের জন্য যেমন নির্দিষ্ট থাকবে, লক্ষ মানুষ কাজের দাবিতে 7 তারিখেও ব্রিগেড সমাবেশ করবেন, এটাও আর একটা ব্রিগেড যেটা মানুষের দাবিতে ব্রিগেড। ধন্যবাদ পার্থদা। দেবজিৎ। মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন একটা নির্বিকল্প দুর্নীতির ক্ষেত্র, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ত্রাণের ত্রিপল থেকে চাকরির পরীক্ষা, গরু পাচার থেকে বালি পাচার, যে কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা দুর্নীতির ক্ষেত্রে। কীরকমভাবে চলছে? একটা রেন্ট সিঙ্কিং, খাজনা আদায় প্রকল্প। কীরকম খাজনা? আপনি প্রথমে আপনাকে তৃণমূল কংগ্রেসের জার্সিটা পরে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের জার্সি যেই পরবেন, কমসে কম গাড়িতে গোটা 20 তৃণমূল কংগ্রেসের ব্যাজ ঝুলিয়ে দেবেন বা ছুঁড়ে রাখবেন ড্যাশবোর্ডে,
পুলিশ প্রশাসন আপনাকে বাপ বাপ বলে রাস্তা ছাড়তে শুরু করবে, পেছনে যদি মানে ব্যাক ইয়েতে উইন্ডে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে তাহলে তার কোনো কথাই নেই। সেই গাড়িতে বস্তায় বস্তায় টাকা আপনি যে কোনো জায়গা থেকে টেনে এনে কলকাতায় বা কলকাতা থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, পুলিশ কোথাও আপনার গাড়ি আটকাবে না। এই পুরো পদ্ধতিটা চলছে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্দিকে বলে বেড়াচ্ছেন যে এ কী হচ্ছে, এ কী বেরোচ্ছে, ওই যে সবাই বলছে খাটের নিচ থেকে টাকা, বান্ধবীর বাড়ির থেকে টাকা, যারা দেহরক্ষী তাদের বাড়ি থেকে টাকা, লাখ লাখ টাকা, 50 লাখ 1 কোটি টাকা করে মাঝে মাঝেই 9 বার 10 বার করে লটারির টিকিট পাচ্ছেন। এরকম সুন্দর ভাগ্য কপাল করা লোকজন চতুর্দিকে আসছেন। মাগুর মাছের ব্যবসা করতে করতে প্রান্তিক মানুষ তিনি একদম তেজারতির সম্রাট হয়ে যাচ্ছেন। তো এগুলো তো সবাই জানে যে একটা কালীঘাটের পর্ণকুটির থেকে আসা নিয়ন্ত্রণ সেটাকে নিয়ন্ত্রণ করছে। যেখানে পাড়ার পাঁচু যদি কাউন্সিলর হন, তিনি একটা নর্দমা উদ্বোধন করতে গেলেও অনুপ্রেরণা ছাড়া হয় না। চিড়িয়াখানার সিংহের কথা, সিংহ শাবকের কথা তো বাদই দিলাম এই বাংলায়। সেখানে দাঁড়িয়ে এত টাকার 9-6 বয় হয়েছে সেটা কেউ জানতেন না, কেউ বোঝেননি। 2 জন মাত্র মন্ত্রী, 3 জন মাত্র আমলা আর 4 জন মাত্র লোকজন মিলে করেছেন। এটা একটুখানি অন্যরকম লাগছে না? আর দ্বিতীয় কথা, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এই 2 টার্মে মোদী সরকার চলাতে আজকে দিন এসে গেছে ভাই। তার কারণ তৃণমূল কংগ্রেস এমনকি সিপিএম পার্টি অবধি একসঙ্গে দাঁড়িয়ে বলছেন ওরে বাপরে বাপ, এত বড় গীতা পাঠ, বিবেকানন্দের অপমান হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। এতদিন তো কোনোদিন নাম করেননি। আজকে গীতা পাঠ করছেন ব্রিগেডে কিছু লোক একসঙ্গে মিলে, তার জন্য অসুবিধা হচ্ছে। রাস্তায় নেবে, আমার ব্যক্তিগত ধর্মকে যখন আমি রাস্তায় নামিয়ে আনছি তখন এটা রাজনীতি হচ্ছে। আরে ভাই, গত 50 বছরের ওপর 70 বছর ধরে শহর কলকাতার বিভিন্ন রাস্তা আটকে জুম্বাবারে নামাজ পড়া হচ্ছে, কোনোদিন তো বলেননি যে এটা খুব খারাপ হচ্ছে। আর গীতা পাঠের মধ্যে কি খারাপ আছে? গীতা কি এমন কোনো বই নাকি যে সাম্প্রদায়িক বই? গীতাতে কোথাও লেখা আছে নাকি যে ও যে অভিষেক ভাইপো নয়, জিজ্ঞেস করছিলেন যে গীতাতে কোথায় লেখা আছে, কি লেখা আছে? গীতাতে অনেক কথা লেখা আছে কি নেই তার থেকেও বড় কথা, গীতাতে এ কথা লেখা নেই বিশ্বদা, যে এই গীতা যে না মানিবে তার গলা কাটিয়া দিতে হইবে, এই গীতা যে না মানিবে তাকে তার বাড়ির বউ বাচ্চাকে ঘর থেকে টেনে আনা যাবে, এই গীতা যে বা যারা মানবে না উল্টো দিকের লোক তাদেরকে খুন করার কাতলে আমের অধিকার দেওয়া হচ্ছে। কি অসুবিধা আছে? গীতা পাঠ হয়েছে তো। আর দ্বিতীয়ত, দুর্নীতি অস্ত্র নয়। শেষ করি এই কথা বলে, দুর্নীতিকে সামনে রেখে শাসক দল টাকা রোজগার করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই টাকা ছড়িয়ে আবার মসনদে আসার চেষ্টা করবে বা করার স্বপ্ন দেখছে। নিশ্চিত থাকুন 2024-এর 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী রূপে জাতিকে সম্বোধন করবে নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। ধন্যবাদ। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব এখন যার, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে একটা জিনিস আমি বুঝলাম যে সিপিএম আর বিজেপি এক টিউনে মমতা ব্যানার্জি বা তৃণমূলকে আক্রমণ করে। মানে আমরা যেটা বলতাম যে আগে যারা বাম ছিল এখন তারা রাম হয়েছে, আজকে এটা পরিষ্কার হয়ে গেল। দুর্নীতি নিয়ে এত প্রসঙ্গ আসছে, আমি আশা করেছিলাম যে দুর্নীতিগুলো শুরু হোক। যারা যারা দুর্নীতিগ্রস্ত নেতা 2016 সালের নির্বাচনের আগে যে বিজেপি পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারীর ছবি দেখানো হয়েছিল, হাতে করে টাকা নিচ্ছে, সেই টাকা যিনি নিলেন তিনি হয়ে গেলেন ওদের বিরোধী দলের নেতা। রোজভ্যালির প্রাইম অ্যাকিউজড হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি ছিলেন দুর্নীতিগ্রস্ত, এখন ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন, উনি হয়ে গেলেন অসমের মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে অজিত পাওয়ার, যাকে চাক্কি পিসিং করে জেলে পাঠানোর কথা বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী, মন কি বাতে দুর্নীতির বিরুদ্ধে এত বড় বড় কথা বলেছিলেন, সেই অজিত পাওয়ার যেই বিজেপিতে চলে গেল তিনি হয়ে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। নারায়ণ রানে থেকে রেড্ডি ব্রাদার্স, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলে থাকলেই সে হয়ে যাবে দুর্নীতিগ্রস্ত, আর বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেলে সে হয়ে যাবে ধোয়া তুলসী পাতা সাধু পুরুষ, সে হবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বা বিরোধী দলের নেতা। আর একটা জিনিস আমি বলতে চাই, ভারতবর্ষের যে কোনো বিরোধী রাজনৈতিক দলকে দুর্নীতিগ্রস্ত একটা দেখে দেওয়া হচ্ছে।
আজকে সিপিএম এত কথা বললেন, ওদের কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন কে নিয়ে গেছে সোনা পাচারের কেসে, তখন হয়ে যায় ইডি খারাপ, সিবিআই খারাপ, আমাদের দিল্লির উপমুখ্যমন্ত্রী জেলে আছেন, মহারাষ্ট্রের সঞ্জয় রাউত জেলে ছিলেন, কংগ্রেসের চিদম্বরমজি জেলে ছিলেন। ভারতবর্ষের বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দল যখনই বিজেপির বিরুদ্ধে কথা বলবে তখন তাকে দুর্নীতিগ্রস্ত বলে তার গায়ে কালিঝুলি মাখিয়ে দেওয়া হবে। আমার 33 বছর ওকালতি জীবনে আমি দেখিনি সিবিআই আর ইডি যে অভিযোগ এনেছে সেই অভিযোগ তা প্রমাণ করতে পেরেছে ট্রায়ালের মধ্যে দিয়ে। বিভিন্ন মামলার উদাহরণ দিলে অনেক সময় লাগবে, আমি শুধু এইখানে বাংলায় যে ঘটনা ঘটেছে তার আপনারা জানেন, আমি শুধু একটা মামলা বলবো যেগুলো 8 বছর 10 বছরে ট্রায়ালই শুরু করতে পারেনি, সিবিআই বা ইডি ট্রায়ালই শুরু করতে পারেনি, তারা এখানে বড় বড় কথা বলছেন। এখন এনারা বাঙালিকে চিরদিন অপমান করেছে। আমি একটা বলবো, জাতীয় শিক্ষানীতির যে প্রস্তাবিত খসড়া সেখানে ধ্রুপদী ভাষার তালিকায় আমাদের মাতৃভাষা বাংলাকে বাদ দেওয়া হয়েছে। যে ভাষায় রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, যে ভাষায় বঙ্কিমচন্দ্র আনন্দমঠ গ্রন্থে বন্দে মাতরমের স্লোগান ছিল, যে বাংলা এবং বাঙালি ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে, সেই বাংলার বাঙালিকে আজকে চেষ্টা করছে বিজেপি অপমান এবং অপদস্থ করবার, আমাদের মাতৃভাষাকে বাদ দেবার চেষ্টা করছে। আর তথাগত রায় তো ওদের দলকে কামিনী কাঞ্চনের দল বলে দিয়েছে, দিলীপ ঘোষ বলেছে ওরা হারতে হারতে হারাধন, এবং এমনই বিদ্যে বুদ্ধি যে নাড্ডা সাহেব এসে বলে রবীন্দ্রনাথ জন্মেছে শান্তিনিকেতনে, আর দিলীপ ঘোষ বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো সহজ পাঠ লিখেছেন। এই বিদ্যে আর বুদ্ধি নিয়ে যারা দেশ এবং রাজ্যকে নেতৃত্ব দিতে চাইছে তাদের ফল হবে শূন্য। মমতা ব্যানার্জি ভারতবর্ষের আগামী দিন নেতৃত্ব দেবেন, বাংলার সফল নেত্রী। অভ্র, এই যে বৈঠকে অমিত শাহ বৈঠক করলেন, অনেকগুলো বার্তা দিয়ে গেলেন, একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন, পথে থাকার 100 দিন ধরে পথে থাকার কর্মসূচি করলেন, সব ঠিক আছে, কিন্তু মানে ভোট এসে গেছে, ভোট আসছে। আমরা দেখেছি যে 2019-এর পর 2021-এর নির্বাচন, তারপরে যতগুলো নির্বাচন হয়েছে বিজেপি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারেনি কোথাও, সে কর্পোরেশন হোক, সে পঞ্চায়েত হোক, সে বাই ইলেকশন হোক, কোথাও। তা এই এতটা এর জন্য বার্তার অপেক্ষা করতে হবে কেন? বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। 2021-এর বিধানসভা ইলেকশনের পর মাত্র 27 দিনের মধ্যে আমাদের দলের 56 জন কর্মীকে খুন করেছিল এই তৃণমূল কংগ্রেস। এবং আমরা যদি একদম পুলিশ রেকর্ড তুলে দেখি, 303 জনকে পুলিশ সিকিউরিটি দেওয়ার অর্ডার দেয় মহামান্য হাইকোর্ট পোস্ট পোল ইলেকশন ফেজে। এবং সিবিআইকে যখন ইনস্ট্রাক্ট করা হয় যে আপনারা এসে ইনভেস্টিগেট করুন, 26টা কেসেস রেজিস্টার করে অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর রেপ। ধরল কজনকে বলছি, 254 জনের ওপরে তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন ট্রায়াল চলছে। এটা হচ্ছে প্রেক্ষাপট। এবার সেখানে দাঁড়িয়ে আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন, বাংলার সাধারণ জনগণ কি সত্যিই মনে করে এই তৃণমূল কংগ্রেস যারা ব্যালট খেতে অভ্যস্ত, আপনারা বাড়িতে বসে ভাত ডাল আলু ভাজা এসব খান, এনারা ব্যালট খান, ঠিক আছে, ব্যালট খেয়ে তৃণমূল কংগ্রেসের আমলে 2021-এর পর থেকে একটাও ইলেকশন কি সুষ্ঠুভাবে হয়েছে? এরা পুকুরে ব্যালট ছুঁড়ে ফেলেছে, এরা ওখানে ব্যালট ছুঁড়ে ফেলেছে, পারলে ব্যালট পেপার খেয়ে ফেলে হজমও করে ফেলেছে। কিন্তু অমিত শাহ কিন্তু একটা কথা বলে গেলেন যে এই যে লড়াইয়ে কিন্তু মানে আমি শুনতে চাই না যে কেউ পালিয়ে যাচ্ছে, বুথ আঁকড়ে পড়ে থাকতে হবে এবং ভালো করে নিজেদের জায়গাটা বুঝে নিতে হবে, অধিকারটা বুঝে নিতে হবে। সেখানে কোথাও খামতি আছে? একদমই নয়। কেউ বুথ ছেড়ে পালিয়ে যায়নি, কেউ লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি বিশ্বদা। আমাদের 150-200-র ওপরে কর্মী খুন হয়েছেন, এখনও অনেকে বাড়ি ছাড়া। সংগঠন নিয়ে আপনারা হ্যাপি? না, আমি বলছি প্লিজ একটু কাইন্ডলি বলতে দিন। এই প্রেক্ষাপটে এরকম সন্ত্রাস নেমে এসছে এবং পুলিশ তো ছেড়েই দিন, সং এবং পুলিশের মধ্যে একটা মৌলিক ডিফারেন্স থাকা প্রয়োজন। কিন্তু কোনো রাজ্যে যদি এই সং এবং পুলিশের মধ্যে মৌলিক ডিফারেন্সটা না থাকে, পুলিশ যদি পুলিশের মতো কাজ করে, তাহলে কিন্তু খুব দুঃখের। কৌশিক বিশ্বাস, দেখুন, আমি সন্ত্রাসের অভিযোগ কি? হ্যাঁ, প্রথমেই আমি যে কথাটা বলবো, আমি ওনাকে জিজ্ঞাসা করব ধূপগুড়ির উপনির্বাচনটা কারা পরিচালনা করেছিল? কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করেছিল তো? তাহলে উনি যে বলছেন যে গত বিধানসভার পর আর কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, সেটা সম্পূর্ণ ভ্রান্ত।
তার কারণ বিধানসভার উপনির্বাচন কন্ট্রোল করেছিল, পরিচালনা করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেখানে তারা তাদের জেতা সিটে হেরেছিল, 1 নম্বর। 2 নম্বর কথাটা হচ্ছে আসলে বিজেপির গোড়াতেই গলদ, এবং সেই গোড়ার গলদটা অনুপম হাজরা বলে দিয়েছেন বলে একটা কত মারাত্মক অভিযোগ আপনি ভাবতে পারেন। যদিও অন্য দল, আমাদের মন্তব্যের কোনো ব্যাপার নয়, কিন্তু যেহেতু এটা চর্চার বিষয় তাই বলছি। উনি বলছেন ফেব্রিকেটেড রিপোর্ট পাঠাতো রাজ্য কমিটি। কে বলছেন? একজন কেন্দ্রীয় সম্পাদক। ফেব্রিকেটেড মানে যদি বাংলায় তর্জমা করেন তাহলে জাল, এই কথাটাই তো হয়। উনি ঠিক বলেছেন, ফেব্রিকেটেডই রিপোর্ট পাঠায়। কারণ যে দলের মিসড কলে সদস্য হয়, যে দলের 40%-এর উপর বুথে লোক বসানোর ক্ষমতা থাকে না, তাতে আপনি একটা কথা বলুন তো বিশ্বদা, আপনি কিছুকাল আগে ডেঙ্গি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, বিজেপির যে 70+ জন এমএলএ আছেন, এটা বলুন তো কতজনের কনস্টিটুয়েন্সিতে তাদের ডেঙ্গি নিয়ে সচেতনতা করতে দেখেছেন? বিজেপির এই যে 18 জন এমপি আছেন, তাদের মধ্যে কতজনকে ডে টু ডে জনসংযোগ করতে দেখেছেন? এইটাই ওনাদের সমস্যা, যার জন্য বাংলার মানুষ ওনাদের বর্জন করবেন। আর একটা 5 সেকেন্ডে একটা কথা বলি, সিপিএম হাঁটতে হাঁটতে শূন্য হয়ে মহাশূন্যর দিকে যাচ্ছে, ওদের প্রশ্নের উত্তর দেওয়াটারও প্রয়োজন মনে করি না। কিন্তু একটা ছোট্ট কথা বলি, ওনারা আমাদের কৈশোর, শৈশব, যৌবন সব কিছু অত্যাচারের মধ্যে দিয়ে কেটেছেন। 54,000 কংগ্রেস কর্মীর খুনের রক্তে লাল। 77 সালে কৌটনারা পার্টির 1000 কোটি টাকার সম্পত্তি কি এমনি এমনি এসেছিল? প্রত্যেকটা পুলিশ স্টেশনকে দলদাসে কারা পরিণত করেছিল? তার পরিণতি হয়েছিল 27 জন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হেরেছিলেন। নির্বিচারে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা নির্বাচনে ওনাদের গালে থাপ্পড় মারছেন, কিন্তু ওনাদের তাও শিক্ষা হচ্ছে না। এই যে পরিস্থিতি, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, এই যে একটা দ্বিমুখী যুদ্ধ চলছে, এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা ঠিক কোন জায়গায় রয়েছেন, কোন অবস্থানে? অবস্থানে একটাই, যে বিধানসভায় আসন শূন্য, কোনো সন্দেহ নেই, কিন্তু জেলেও কেউ নেই, শূন্য সেই জায়গাটা। ফলে তৃণমূল কংগ্রেসের যেরকম আসন সংখ্যা প্রচুর বাড়ছে, প্রত্যেক দিন নেতা, মন্ত্রী, বিধায়করা একেবারে নিয়ম করে জেলের দিকে যাচ্ছেন। ফলে এটা পশ্চিমবঙ্গের বাস্তবতা। ফলে একইভাবে আপনি যদি দেখেন, অভ্র বলছিলেন, অভ্র ভালো বলেন, যে এই যে ব্যালট খেকো তৃণমূল বলতে যা বোঝায়, ও একটা মিন করলো। তো এখন ব্যালট খেকো তৃণমূলরা যদি সবাই তৃণমূলেই থেকে যেত, তাহলে হচ্ছে বিপদ বা কেবল অ্যাসিওর্ড হওয়ার জায়গাটা অন্যরকম। ব্যালট খেকো তৃণমূলরা তো আবার দল বেঁধে, তারা হচ্ছে 2019-এ লোকসভায় এরকম ভালো ফল করার পর 2021-এর বিধানসভায় 150 জন প্রার্থী ওরকম ব্যালট খেকো তৃণমূল থেকেই চলে গেল বিজেপিতে। এখন এই যে আপনি যেটা বলেছেন আলোচনায়, যে সত্যি এই তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এই বাইনারি ঘাতক চলবে। একই অস্ত্রে কতবার হচ্ছে শান দেবেন এবং তাতে মানুষ কতবার হচ্ছে রেসপন্ড করবে। আমার নিজের কথা হচ্ছে এটাই, দেখবেন প্রত্যেকটা রাজ্যের ইলেকশন, আমাদের রাজ্যের বাইরেও তো ভোট হচ্ছে, আপনার লাস্ট 3-4টে রাজ্যে ভোট হলো, দুর্নীতি নাকি ইস্যু হয় না এখন বলা হচ্ছে। কর্ণাটকে দুর্নীতি বিকেম ইস্যু এবং সেখানে বিজেপি সরে গেল। আপনি যদি বলেন রাজস্থান কংগ্রেস ছিল, বলে দুর্নীতি ইজ ইস্যু, ফলে সেখানেও অল্প ভোটে হলো, তাদেরকে সরে যেতে হলো। আমি বলছি ছত্তিশগড়েও দুর্নীতি যেভাবে ইস্যু করানো হলো, ইট বিকেম ইস্যু। ফলে আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ আইল্যান্ড অফ কি বলবো, যে করাপশান হিসেবে বেঁচে থাকবে, এখানে দুর্নীতির কোনো রিফ্লেকশন ভোটে হবে না তা না। এবং আমি আপনাকে বলতে পারি যে বামপন্থীরাই একমাত্র দল, এই যে ইনসাফ যাত্রা দেখছেন রাজ্যের মধ্যেও অন্তত 2900 কিলোমিটার পথ চলেছে, এই যে যুব ফেডারেশনের ছেলেমেয়েরা, তারা অন্তত এই বুথগুলোকে সব টাচ করতে করতে গেছে, টু কানেক্ট উইথ পিপল। আপনি বলছেন মুভমেন্টটা সিপিআইএম করছে? হ্যাঁ, আমি বলছি বুথে এখনো লোক বসার জায়গা যদি বলেন যে ডেডিকেটেডলি মুভমেন্ট সিপিআইএম করছেন, ভোট বাক্সে কি ফল পাবেন? সেটা আমি বলবো যে আমরা সবসময় আশা করি, কারণ একটা জাদু নয় ভোট পাওয়াটা। ভোট হচ্ছে পোলারাইজেশন পলিটিক্সে অনেক সময় হয়, কিন্তু চিরকাল হয় না। আমি বলবো এইটুকু। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, এই যে সিপিআইএম ইনসাফ যাত্রা করছে, বিজেপি 100 দিনের কর্মসূচি নিয়েছে, তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে, শুনছি রাহুল গান্ধীও ভারত জোড়ো যাত্রা এবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবেন, ঠিক কংগ্রেসের অবস্থানটা কি? আবার তৃণমূল 2টো সিট ছাড়তে চাইছে, আমি যা শুনতে পাচ্ছি। তো কংগ্রেস কি করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করছি, আমাদের কাছে অন্তত জোট নিয়ে বা আসন সমঝোতা নিয়ে কোনো আপডেট নেই, 1 নম্বর। কিন্তু তার আগে আমি বরঞ্চ দেবজিৎকে ধন্যবাদ দেবো। দেবজিৎ শুভেন্দু অধিকারীর থেকে অনেকটা লিবারাল। শুভেন্দু অধিকারী একদম সর্বসমক্ষে বলেছিলেন, যারা আজকে গীতা পাঠে, যে হিন্দুরা আজকে গীতা পাঠে অংশগ্রহণ করলেন না, তারা প্রকৃত হিন্দু নন। ও অন্তত সেটা আমাকে বলেনি। 1, 2 হচ্ছে কি, বঙ্গ বিজেপির সমস্যাটা কোথায় বলো তো? ওরা প্রদীপ ঘোষের ছেলে এবং শিশির অধিকারী ছেলের নেতৃত্বে এখানে বংশবাদের বিরুদ্ধে লড়বে। কি ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিংটা আরও আছে। ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে যে কথাটা একটু আগে পার্থদা বলছিল এবং অভ্র বললো, যে ওদের 303 জনকে
সিকিউরিটি দেওয়া হতো। তার ভেতর অর্জুন সিং ছিল, কারণ অর্জুন সিংয়ের নামে মাত্র 126টা খুনের কেস ছিল ভাটপাড়াতে, 126, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এবং তার ভেতর 50 জন, 126টা ছিল। এবং খুন নয়, খুন, রাহাজানি, এবং সেখানে খুন নয়, খুন। এবং সেখানে দাঁড়িয়ে একটু জাস্ট এক ইন্টারাপ্ট করব, ওই যে সেকেন্ড, 303 জনের কথা বলেছি তার মধ্যে অর্জুন মানে সিং অর্জুন এটা সিং তো সাধারণ বাদ- জনগণের নিরিখে বলেছি। ঠিক, এবার 303 Common জনের people of ভেতর Bengal। অর্জুন সিং এর সঙ্গে আরো 50 জন যোগ দিয়েছে। সমস্যাটা কি বলতো? সমস্যাটা হচ্ছে যে কংগ্রেস নিঃসন্দেহে এখানে ক্ষয়িষ্ণু, কিন্তু কংগ্রেস ভাড়াটে সৈন্য নিয়ে লড়ে না। কংগ্রেস বিজেপি ভারতের সৈন্য নিয়ে লড়ছে। ওই যে আমি অলরেডি প্রদীপ ঘোষের ছেলে এবং শিশির অধিকারী ছেলের নামটা বললাম, সবাই যাতে ডিলেট করতে পারে। এটা হচ্ছে ওদের সব থেকে দুর্ভাগ্য। ভাবতে পারছো ওদের আর্কাইভ থেকে শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার ভিডিওটা ওড়াতে হলো, কি বিড়ম্বনা। একটু বলি। প্রথম কথা হচ্ছে যে মুশকিলটা হচ্ছে যে বারাটে সৈন্য টৈন্য, যুদ্ধ টুদ্ধ এগুলো তো এখন চলে বা চলছে, রাজনীতি এরকমই হচ্ছে, সেসব নিয়ে আলোচনা একদিন না হয় হবে। কিন্তু এরকম কোনো দিন দেখেছেন যে জন্মের পরেই শিশু হামা টেনে পাশের ঘরে গিয়ে বাইরন থেকে আয়রন বিশ্বাস হয়ে যায় রাতারাতি? এই তো আপনাদের জোট, এই তো ইন্ডি জোট হবে, চিন্তার কি আছে? একটু বলি, তোমার বেলায় কোনো ডিস্টার্ব করিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার, পরিষ্কার এবং জলের মতন পরিষ্কার, যে এখানে কংগ্রেস মোটামুটি সাইনবোর্ড কংগ্রেসে পরিণত হয়েছে এবং মেজর কংগ্রেস পোর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বরাবরের দাবি। এবং বাকিরা এনারা লড়ে পারেননি, এখন তৃণমূলের মানে সিপিএমের সঙ্গে যোগ দিয়ে নতুন হচ্ছে। আমি পার্থদাকে দুটো প্রশ্ন করব। প্রথম হচ্ছে যে বাঙালির অস্মিতা, বিজেপি বহিরাগত, জয় শ্রীরাম নিয়ে আসছে, এইসব আপনারাও বলেন বটে, গ্রেটার ইভিল লেজার ইভিল আপনাদেরই একটা শেডের লালেরা বলেছিলেন। কিন্তু আপনারা বলুন না, এই বাঙালিতে ইনসাফ কোন বাংলা? আপনারা একটা বিচার যাত্রা কেন করতে পারেন না? আরেকটা সমস্যা হচ্ছে যে এই নামটা নিয়ে আপত্তি আছে। কম্পিটিটিভ, না নাম নিয়ে না, কম্পিটিটিভ কমিউনালিজম যে কথা বললেন, কম্পিটিটিভ কমিউনালিজম হচ্ছে গীতা পাঠের মণ্ডপে বিজেপির নেতারা থাকলে। কম্পিটিটিভ কমিউনালিজম কিন্তু তখন হয় না যখন মোহাম্মদ সেলিম মাথায় টিকা লাগিয়ে নবদ্বীপে ভোটের সময় খোল বাজান। কম্পিটিটিভ কমিউনালিজম তখন হয় না যখন হাজি রেজ্জাক মোল্লাকে শোকস করতে গিয়ে আঙুল কেঁপে যায় বিমান বন্দ্যোপাধ্যায় বা অন্য এই বিমান বসু বা অন্য কারুর। যে মুশকিলটা হয়ে যায় যে ওইটা কিন্তু বলা যাবে না। তারাপীঠে যদি পুজো দেন আমাদের তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, তখন কিন্তু ব্যাপারটা কমিউনাল, শোকস করো। এরা সবাই তোষণের রাজনীতি করে। এরা সবাই, একটি ছেলে আমার পাড়ারই ছেলে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিল মাথা ফেটে, খুবই বাচ্চা ছেলে, সেই ছেলেটিকে নিয়ে কিন্তু কোনো ইনসাফ যাত্রার কথা এনারা ভাবেননি। করবেন, আমার কথা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের হালকা তোষণ আর এদের সোজাসুজি তোষণ, আলটিমেটলি তো তোষণই না। কিন্তু কবে থেকে আমি বিশ্ব একটাই, দেবজিৎ খুব ভালো বললো এতক্ষণ ধরে, লম্বা প্রশ্ন একটা, আমার একটাই কথা যে বিবেকানন্দ কবে বলেছিলেন যে এই হিন্দুত্বের রাজনীতিটা করতে? আমি বললাম যে যেখানে দাঁড়িয়ে অস্পৃশ্যতা সেটা অফ হবে, যেখানে দাঁড়িয়ে ধর্মীয় বিভাজন অফ হবে, আর ঠিক উল্টো পথটা যারা নেয়, যারা ধর্মের নামে ভাগ করে, তারা হচ্ছে বিবেকানন্দর ভক্ত। যারা সুভাষচন্দ্রের কথা বলে তারা হচ্ছে, আমি বলবো যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো রোল ছিল না। আমি বলছি এইভাবে যদি আমাদের দেশ চলে, কথা বলবেন, মান্দালয় জেলে সুভাষচন্দ্র অনশন করছেন, দুর্গাপুজো করবেন, বৈশানের কাছে আসছি, মান্দালয় জেলে সুভাষচন্দ্র অনশন করছেন, দুর্গাপুজো করে বৈশানের কাছে আসছি। একটা জায়গায় আমি সিপিএম আর বিজেপির মিল খুঁজে পাই, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসকে কমিউনিস্টরাই কুইসলিং বলেছিলেন, রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছিলেন, আর বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, স্বামী বিবেকানন্দকে অসম্মান করেছে। এই যে সিপিএম আর বিজেপির এই জায়গাটায় এই সিমিলারিটিটা আমি খুঁজে পাই। এরা দেশের স্বাধীনতা আন্দোলনে ছিল না, এবং দেশের স্বাধীনতা আন্দোলনে যারা ছিল রবীন্দ্রনাথের গান আমাদের চেঞ্জ করে দিয়েছেন, অপমান করেছে, রিফর্মারদেরকে অপমান করেছে, সব চেঞ্জ আর করে এই দিয়েছে, আজাদি গান ছুটায় চেঞ্জ করে দিয়েছে। এই স্লোগান ছিল কমিউনিস্টদের, নেতাজিকে কুইসলিং ভেঙেছে, মূর্তি তো বিজেপি ভেঙেছে, বিদ্যাসাগর প্রমাণ করতে পেরেছে? আপনি জানেন না? কোথায় পুলিশ প্রমাণ করতে পেরেছে? পুলিশ কি করেছে? কলকাতা পুলিশ কি ঘুমাচ্ছে প্রমাণ করতে পারেনি? বৈশানার, এই যে এত আলোচনা হচ্ছে, আমরা জানি রাম মন্দিরের দরজা খুঁড়ছে, 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হবেন প্রধানমন্ত্রীর হাত ধরে। রাজ্য সরকার, আপনারাও তো দীঘায় জগন্নাথ মন্দির করছেন, তো এটাও তো আপনাদের পাল্টা কৌশল নাকি? দেখুন, ঈশ্বরে বিশ্বাসী আমরা, আমি নিজে খুব ঘোর ঈশ্বর বিশ্বাসী, কিন্তু ঈশ্বরকে সামনে রেখে ভোট চাইবো, এই যে বিজেপির রাজনীতিটা আজকে থেকে না, এরা অনেক দিন ধরেই এটা করছে। এবং
ভারতবর্ষের যে মূল ধারা, আমাদের যে বিচারধারা, সেই বিচারধারা একটা ধারায় মমতাদি নেতৃত্ব দিচ্ছেন, যেটা হলো যে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করি, আর ওরা বিভাজনে বিশ্বাস করে। ওদের বিচারধারার সাথে বিজেপির বিচারধারার সাথে মমতাদি বা আমাদের বিচারধারার তফাৎ আছে। এরা জোর করে, আমরা কোনো জায়গায় বলি না যে জোর করে কাউকে কোনো ধর্মকে সামনে রেখে ভোট করতে হবে। আমরা বলি, আমরা আদর্শগতভাবে নীতিগতভাবে আমরা সেকুলারিজমের কথা বলি, আমরা সহিষ্ণুতার কথা বলি। দুধেল গায়ের কথা এবার বলেন। এই যে 30% ভোট দুধেল গায়ের ভোট, সেটা এরা আপনারাই কিরকম চেয়েছেন। অসভ্য, এদের আপনারা যে রাস্তায় দাঁড়িয়ে দুধেল গাইড বলেছেন। শুভেন্দু অধিকারী থেকে এক একটা নেতা, এরা রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের বিষোদ্গার করে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, যে বিলো দ্য বেল্টের কথা ইউজ করে, কোনো ভদ্র সমাজে এই ধরনের কথা বলা যায় যেটা বিজেপি পার্টি এন্ডোর্স করছে? অভিষেক, আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসের সাথে আপনাদের জোট হয়, আমি জানি না জোট হবে কি হবে না, তৃণমূলের সঙ্গে আসন রফা হবে কি হবে না, না এখনো হয়নি, তুমিও জানো তো, যদি হয় সেক্ষেত্রে সিপিআইএমের সাথে আপনাদের সম্পর্ক কি হবে? জোট এই মুহূর্তে মানে যেটা সুদূর পড়া হতো সেটা নিয়ে আলোচনা করাটা সময় নষ্ট। আমি বরঞ্চ বাস্তবে দাঁড়িয়ে কথাটা বলি। প্রথম কথা হচ্ছে 31 তারিখ কিন্তু লাস্ট টাইমলাইন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই লাস্ট ডেটটা মানে সর্বজনগ্রাহ্য, এইটা ভাববার কোনো দরকার নেই। আমি বরঞ্চ এই কথাটা বলি যে এখানে বাংলায় দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু বিনয় মিশ্র কিন্তু পোল ভোল্ট করে পালায়নি। 21-এর ভোটে বিজেপির অন্যতম পরাজয়ের কারণ ছিল তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, বাঙালি মনীষীদের আহ্বানকে ভোট বাক্সে কাজে লেগেছিল। ইলেকশন সবসময় একটা পরিকল্পনা নিয়ে চলে, স্ট্র্যাটেজি নিয়ে চলে, ইলেকশন স্ট্র্যাটেজি হয়। সেখানে যেখানে তৃণমূল এইগুলোকে কাজে লাগিয়েছিল, আবার এই গীতাপটের আসরে এমন কিছু মন্তব্য করে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো না? বিশ্বদা, কয়েকদিন আগে রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী, যিনি আগে মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে লেনিন, মার্কস এদেরকে খুঁজে পেতেন, সবচেয়ে বড় বামপন্থী নাকি উনি, বিশ্বব্রহ্মাণ্ড, মার্স, প্লুটো, নেপচুন সব জায়গার মধ্যে সবচেয়ে বড় বামপন্থী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হঠাৎ করে পাল্টি খেয়েছেন। আমি জানি না এই গিরগিটি এফেক্টটা তৃণমূলে কী করে আসে, এটা বোধহয় দলীয় দোষ তাদের। উনি হঠাৎ করে বলেছেন মুখ্যমন্ত্রী হচ্ছে চৈতন্য মহাপ্রভুর উত্তরসূরি, বংশধর। বংশধর। উনি আবার, না আমাকে একটু বলতে দিন প্লিজ প্লিজ, আবার মা শারদার সঙ্গে তুলনা করেছেন। এই যে ভোলবদল এবং এই যে নক্কারজনক রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, এটা কি সমর্থন করা যায়? নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বিষ্ণুর একাদশ অবতার। এই হচ্ছে পিন্ডি। নরেন্দ্র মোদী কি বিষ্ণুর অবতার? আমার বক্তব্য সমঝোতা হয়নি, কিন্তু গায়টা দেখুন এর মধ্যে এই একটা ন্যারেটিভ কিন্তু আপনারা মিস করছেন সবাই। অমিত শাহজির কথার মধ্যে একটা বিরাট আন্ডারলাইন বার্তা আছে। আচ্ছা, উনি কি বলেছেন? 35টা আমাদের টার্গেট, তাই তো? তার মানে হি কনসিডার্ড ডিফিট ইন 7 সিটস ইভেন বিফোর এন্টারিং দ্য গেম। উনি খেলা শুরুর আগে, কেন নয়, উনি খেলা শুরুর আগে বলছেন যে আমরা 35 জিতবো, তার মানে 7টা হারবেন। বলতে দিন, তার মানে 7টা হারবেন তো। এইবার যত দিন যাবে তত এই 7টা গুলো একটা লাইন অ্যাড করব। বৈশ্বনাথ তৃণমূল এই যে বৈশ্বনাথ কষ্ট করে ডিফেন্ড করছেন, 35টা সিট টার্গেট দিয়েছেন অমিত শাহ। স্বাভাবিক রাজনীতিতে এটা স্বাভাবিক, একটা দলের হাইকমান্ড টার্গেট দিয়েই যাবেন। আগেরবার তারা বলেছিলেন যে এবার 22টা জিতবো, 18টা জিতেছেন। 35-এর টার্গেট দিয়েছেন, কটা জিতবেন আমার জানা নেই, আপনারা কটা জিতবেন আমার জানা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের কৌশলটা কি, আপনারা কি কৌশলে মোকাবিলা করবেন বিজেপির স্ট্র্যাটেজি? না, আমি একটা বলবো যে অমিত শাহ গতবারে বলেছিল আপকি পার 200 কি পার, আমরা ঝিলকা উস পারে পাঠিয়ে দিয়েছিলাম। আপনারা ভোটের রেজাল্টে দেখেছেন 2021-এ দোসরা মে রেজাল্ট বেরিয়েছিল। আর একটা কথা বলছি, পশ্চিমবাংলায় যে 72,000 বুথ আছে, বুথে পোলিং স্টেশনে যে এজেন্ট দিতে হয়, আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি ওরা 72,000 কর্মীর বুথ ওয়াইজ নাম দিক। আমি খুব ভালো করে জানি ওদের কোনো সংগঠন নেই, ওরা কেবলমাত্র ওদের শরিক হিসাবে সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্সকে ব্যবহার করছে। আর একটু আগে উনি বললেন না চৈতন্য মহাপ্রভুর যে উত্তরাধিকারী কি চৈতন্য মহাপ্রভু, আপনি জানুন চৈতন্য মহাপ্রভুর যে প্রধান নিশ্চিত আপনি শুনুন, আমি বিচারধারায় মহাপ্রভুর বিচারধারায় বিশ্বাস রাখি। মহাপ্রভুর সবচেয়ে বড় যিনি শিষ্য ছিলেন তিনি হলেন হরিদাস, তিনি ছিলেন
একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐক্যের কথাটা বলেন সেটা সেই চিন্তাধারা থেকেই আমার প্রাপ্ত বসু যেটা বলেছেন তার আমি ঠিক একটা বলেছেন, ছবি তাই তো? দেখাচ্ছি, বাহ, এই আপনি ঐক্যটা zoom কি করতে ওইরকম পারেন যে যে ইসকে নরেন্দ্র বাদ, মোদীকে এরপরে 50% ভগবান রামের থেকে বাঙালি কত বড় উর্দুতে করে কথা দেখানো বলবে। হচ্ছে। একটা কথা বল, একটা কথা যদি কিন্তু এই বল, আমি ছবিটা আসবো। একটু আমি দেখান অবশ্যই বলবো। আপনারা, নরেন্দ্র মোদীজিকে এই যে ভগবান 35 রামের নিয়ে থেকে আলোচনা কত হচ্ছে বড় জানো তো? করে দেখানো হচ্ছে ইউপি, বিজেপির এমপি, একটি পোস্টারে। ছত্তিশগড়, রাজস্থান, বিশ্বদা, বা এইটা একটু দেখুন। এমপি, ছত্তিশগড়, রাজস্থানে অসাধারণ ফল করেছে তোমাদের তো বিজেপি, দুটো সিট দিয়েছে, অসাধারণ 35 ফল নিয়ে করেছে তুমি কেন বিজেপি। আলোচনা করছো? আচ্ছা আমায় বলতে দাও না, আরে বাক তোমাদের তো স্বাধীনতা, দুটো সিট আরে দিয়েছে বাক বৈশাখা। স্বাধীনতা সংবিধান চেঞ্জ করে আটকিও, বৈশাখা বাক দুটো স্বাধীনতা সিট সংবিধান দিয়েছে। চেঞ্জ ইমার্জেন্সিটা তো এখনো আমরা দিইনি লাগু কিন্তু, করেছিলাম। এখনো দিইনি। ইমার্জেন্সিটা তো আমরা লাগু এমপি, করেছিলাম। এই ছত্তিশগড়, দেখছি, এখনো কংগ্রেস দিইনি ছিল না। কিন্তু। তোমাদের কংগ্রেস দুটো তৃণমূল এমপি, কংগ্রেস দুটো ছত্তিশগড়, সিট রাজস্থানে দিয়েছে। তোমাদের এখনো সবার দিয়েছে, নির্বাচন সেটা হবে, বলিনি। বলছে। বিজেপি একটা অসাধারণ ফল scam করেছে। না, সাইনবোর্ড- দেবজিৎ, এই যে- অসাধারণ ফল যে করেছে, অভিযোগ- কিন্তু 26টা মানে তুমি যদি লোকসভার মানে ভিজাভি কম্পেয়ার করো, তখন ছিল বিজেপির হাতে 63টা, আমাদের হাতে 3টে। এখনকার রেজাল্ট প্রপাগেট করলে যারা দেখা নোটার যাবে সঙ্গে 26, যুদ্ধ করে, 26 সেখানে হচ্ছে কি ওদের নোটার 46, সঙ্গে যুদ্ধ করে ওদেরকে যদি বিশাল ভালো 250 রেজাল্ট করে, cross করতে কান হয়, ঘেঁষে বাংলায় পাস করে। 35 পেতে হবে। আচ্ছা, এই দেখুন, যে- এই এই যে একটা প্রশ্নটা- ছবি। এই যে প্রশ্নটা তুলে দিয়ে গেল, বিশ্বদা একটা পয়েন্ট, আমি আসবো 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 এই যে প্রশ্নটা তুলে দিয়ে গেল বৈশ্বনাথ, যে 70,000 বুথের মানে 70,000 কর্মীর নাম, বিজেপির সাংগঠনিক যে দুর্বলতা, সেটা তৃণমূলের প্লাস পয়েন্ট। দেখুন একটা কথা বলছি বৈশাদা কে, যে বৈশাদা আপনি এত জানেন কি করে বলুন তো বিজেপির? অনেকেই পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছেন। আপনি তো জন্মে তৃণমূল, মানে জন্মেও তৃণমূল, মৃত্যুতেও তৃণমূল, এইরকম আপনার ইয়ে আছে। তুমি কি অভ্রকে বললে? না না, আমি বলছি যে আপনি এত জানেন কি করে, প্রথম কথা না বৈশাদা। 2 নম্বর, মানে এটা একটা অবাক কাণ্ড। 2 নম্বর হচ্ছে, কিন্তু দেখুন আপনি কিন্তু জানতেন না যে পার্থদার ঘরের পেছনে টাকা আছে বা ওর পিতার বাড়িতে টাকা আছে। আপনি জানতেন, জানলে তো আপনি আপনার মনে বুথে লোক নেই, টিভিতে লোক আছে, আপনি কি এটা আপনারা জানতেন? দেখেছেন। আপনি কি জানতেন যে টিভিতে মাগুর আপনারা মাছের আছেন, বাড়িতে অতগুলো বুথে। টাকা আছে? আপনি জানতেন না, না, কিন্তু আমি আপনি তো জানতেন নীরব মোদী, এতগুলো নরেন্দ্র টাকা মোদী বলে টাকা নিয়ে পালিয়ে বলে যাবে, রাইস সেটাও মিলে জানতাম আছে, না। এগুলো আপনি কিছুই জানতেন না। মেহুল ভাই, আপনি এগুলো আমি নরেন্দ্র মোদীর জানতেন না। বন্ধুরা আমি টাকাটা বলছি তো বিদেশ থেকে বৈশাদা, নিয়ে আসুক। বৈশাদা দেখো, ব্যাংকের টাকা আমি লুট হয়ে আপনাকে গেছে, একটা সেটা কথা বলি। বলবেন। আপনি দেবজি, ভাইপো যদি বিজেপি জয়েন করে, আমি জানি এখানে এসে কি বৈশাদা তুমি আকমাদ অজিত বাম পাওয়ারের বিরোধীতে কোনো সন্দেহ আরে নেই, কিন্তু তুমিও একটা আকমাদ কথা বিজেপি। পরিষ্কার, না, দাঁড়াও। ভাইপো যদি অভ্রের মতো না বিজেপি না, জয়েন আমার করে, একটা প্রশ্ন তুমি আছে, এখানে আমার দাঁড়িয়ে একটা বলবে প্রশ্ন, যে কংগ্রেসের এত গায়ে লাগছে কেন? বৈশাদা এগুলো জানে না, সাইনবোর্ড বৈশাদা পার্টি, ঠিক, আরে স্ক্যামবাজ পার্টি, এত গায়ে লাগছে কেন? প্রশ্নটা হচ্ছে এখানে যেরকম কেরালে তোমরা মার খেলে তোমরা এখানে চেঁচাও, বৈশাখা ওখানে অনেক কেরালায় কিছু তোমাদের জানেন অবস্থা না। আমাদের থেকেও খারাপ। ও আরে বাবা দাঁড়াও না, যে দাঁড়াও না একটুখানি। তোমাদের এখনো ভারত মার্চ না কি যেন একটা হবে না, ওই কি যেন জোড়ো, সেসব হবে। তবে তো ভারত তোরও না কি একটা হবে না খুব শিগগিরই, তো সের মধ্যে তো ন্যায় তুমি যাত্রাটা আনবে মণিপুর তো, থেকে তুমি শুরু আনবে হবে। তো, হ্যাঁ? যে মণিপুরে যাবার মতো সৎসাহ 56 ইঞ্চির নেই। কার? 56 ইঞ্চি একজনেরই আছে, ওই তো মণিপুর pumping, মানে pumping। টোটাল ওই মানে তোমরা যেটা কংগ্রেস যদি করেছো, এত না চাচাই দুটো সিটও ছাড়বে না 2 তৃণমূল নম্বর বোধহয়। কথা, এত না চাচাইলে দুটো সিটও ছাড়বে না নাকি? বৈশাখা, আমরা একালেও হ্যাঁ? দুটো এই, জিততে পারবো। বিশ্বদা, তোরা ভাড়াটে সৈন্য না হলে একটা বিশ্বদা, করতে পারবি। এই, বিশ্বদা, আমি তোরা একটা- ভাড়াটে সৈন্য অভিষেক, না হলে 1 মিনিট। একটা বুথে লোক আরে দিতে বাবা, পারবি। এটাকে এত চর্চা রেগে করুন, যাচ্ছেন একটা কেন? কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে। ডাক্তারবাবু একটু আগে একটা কথা বললেন, যে আমি বলছিলাম যে ইন্ডি জোটের মধ্যে ডাক্তারবাবু আছেন, অভিষেকও আছে, কিন্তু জায়গা ছাড়ছে না। ডাক্তারবাবু একটা অসাধারণ কথা বললেন যে এত যে দুর্নীতির কথা বলছো, এত কিছু বলছো, কিন্তু কোনো জায়গাতে সরাসরি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করার মতন ক্ষমতা কংগ্রেসের নেই। আর দ্বিতীয়ত, কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কোনো সত্যি নেতা নেই, এটা তো ঘটনা। এবারে যেটা মুশকিল ওদের হচ্ছে, যে প্রত্যেক জায়গাতে কংগ্রেসই করে দেবে, কংগ্রেসকে মানতে হবে, এই কথা বলে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছেন। এই তার সঙ্গে কাদের সঙ্গে জোট করছেন? দেবজিৎ পুরো বিধবা কাদের পিসি। সঙ্গে? দেবজিৎ কাদের পুরো সঙ্গে? বিধবা পিসি। কাদের সঙ্গে? মানে কাদের due সঙ্গে respect, যুদ্ধ? কাদের with সঙ্গে due যুদ্ধ? respect, কাদের সঙ্গে? শরৎচন্দ্রের ব্রিগেডে- গল্পের বিধবা পিসি। বলতে দাও না। মানে কুজি মন্থরা, এই গীতা রাম পাঠ। মন্দিরের পাশে না, কুজি বিশ্বদা, মন্থরার পোস্টার তুই পাচ্ছিস? বিশ্বদা, এবার আমরা রাম মন্দিরের পাশে মানে কুজি কম্পিটিটিভ মন্থরা মন্দিরটা কমিউনালিজম তোর। হচ্ছে, বলতে দাও না, পুরো ভয় পাচ্ছ কেন? সত্যিটা শোনো না। কম্পিটিটিভ তুই কমিউনালিজম কি- হচ্ছে, না, পার্থদা তুই কি বললেন, সিট পাবি নাকি? ঝগড়া লাগা কোনো জায়গায় এসে, তৃণমূলী বিজেপি কোনো পাবে। জায়গায় পার্থদা, এসে, তুই কি সিট পাবি যখন না তৃণমূলী ভাইজান বিজেপি এসে পাবে? যখন আগে এটা বল। ইনশাআল্লাহ বলে ক্রিকেটকে যখন দেবজিৎ সামনে নিজের আগে তৃণমূলী বিজেপি পার্থদা, আপত্তি করে না। পার্থদা, তোর সিটটা কি তখন তৃণমূলী কিন্তু বিজেপি? কোনো পার্থদা, আপত্তি করে না। আপনারা ভাইজানের ধর্ষায় ব্রিগেড করেছেন। একদম না, আমি আবার বলছি যে কার ভরসায় ব্রিগেড করছে, আবার 7 তারিখ দেখতে পাবেন। তো ফলে সেদিনও আমি বলবো গীতা ওই দিন পাঠের ভাইজান থাকবে না। গীতা পাঠের ভিড় এবং অন্য ভিড়টাও দেখে নেবেন, অসুবিধে নেই, হোক দুটোই হোক না। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে দুর্নীতির যে নিয়ে আপনি মোশনটা দিয়েছিলেন পশ্চিমবঙ্গে এই কারণের জন্য ইউনিক, কারণ আমি এটা দাবি করছি না যে ইডি সিবিআই সব ক্ষেত্রে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তারা এগিয়ে যায় অন্যায় খুঁজে বের করতে।
তারাও হচ্ছে পলিটিক্যালি কন্ট্রোল নাই, কিন্তু এই রাজ্যে যেটা অসুবিধের জায়গা তৃণমূলের যে বিরুদ্ধে বললে তৃণমূলের CPM ভালো বিরুদ্ধে লাগে, এই তো। তৃণমূলের বিরুদ্ধে হ্যাঁ, যখন সেটা বলে বুঝতে পেরেছি। সেটা হাইকোর্টের ওয়াকআপ বিচারপতিরা কেলেঙ্কারি, মাটি বিচারপতিরা কেলেঙ্কারি। বলে সিপিএম মানে আগে ঠিক বিজয়- করুক, এটা রাহুল বিজয়- গান্ধীকে সিটটা ছাড়বে কি ছাড়বে না? এটা সিপিএম তৃণমূলের মরুভূমি ক্ষেত্রে- করে দিয়ে সিপিএম গেছিল। রাহুল গান্ধীকে মমতা সিটটা ব্যানার্জি ছাড়বে ঘুরে কি রেখে ছাড়বে দিয়েছে। না? Court order, আপনি সিপিএম CPM রাহুল order। গান্ধীকে তো সিটটা বিকাশ ছাড়বে? ভট্টাচার্য আমি তো বললাম, নির্দিষ্ট বিকাশ জজের ঘাড়ে গিয়ে ভট্টাচার্য না। তিনি একদম। প্রার্থনা CPM কি করেন। রাহুল রাহুল গান্ধীকে গান্ধী জেলে ঢোকাতে জেলে পারে? ঢোকাতে একজনকেও কেন জেলে ঢোকাননি বৈশাদা? আমি বলছি যে কি সুন্দর। সিপিএম এর সবাই চোর, আমরাও জানি, আমরা আপনার সঙ্গে বিশ্বাস করি। একজনকেও কেন জেলে ঢোকাননি, কেন জেলে সিপিএম এ ঢোকাননি? সুশান্ত ঘোষ জেলে ছিল, বিভিন্ন চোর চলে ছিল, খুনি, কোথায় দুর্নীতিগ্রস্ত ছিল? সিপিএম তো না, খুনি। তার কারণ সুনীল দত্ত বেল পেয়েছিল। না, আমি একটু সুনীল দেবজিতের- দত্তর against আমি- থাকবে। আমি 12 বছর দেবজিতের- ধরে, 12 আমি বছর দেবজিতের ধরে প্রশ্নের ক্ষমতা উত্তরটা চালাচ্ছেন, দিচ্ছি। সরকার চালাচ্ছেন, একজনকে কেন এতগুলো জেলে কমিশন, ঢোকানো হয়নি? একটা তার লোককেও বের কারণ করতে দিদি পারেনি। শুরুতেই আপনারা বলেছিলেন, চুরি করে গেছেন না? আমরা তার কোনো বদলা নয়, ঠিকানা নেই। বদলের ছেড়ে দিন রাজনীতি তাহলে। করবো। তাহলে সরকার বদলা ছেড়ে নয়, দিতে হবে। বদলের রাজনীতি সরকার করবো। ছেড়ে দিচ্ছে। আমি 30 সেকেন্ড করে সময় দিচ্ছি, তাহলে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনার নির্যাস, আমাদের যে আজকের মোশন ছিল তার নির্যাস কি দাঁড়ালো? শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে ভোট যুদ্ধ হতে চলেছে, ভারতবর্ষে তো হবেই, সেই যুদ্ধে স্ট্র্যাটেজি, সংগঠন, ইস্যু, নানা বিষয় থাকবে। শেষ পর্যন্ত কি হতে চলেছে, দাঁড়াচ্ছে এটা কি কৌশিক? লাস্ট 30 সেকেন্ড, তাই তো? একদম। আমি নিশ্চিত ভারতের সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গকে যেভাবে ভাতে মারার চক্রান্ত করছে, 1,15,000 কোটি টাকা আমাদের পাওনা রয়েছে সেটা দিচ্ছে না, এবং যেভাবে বাংলা এবং বাঙালির মনীষীদের বিজেপি ক্রমাগত আক্রমণ করে চলেছে, তার জবাব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আগামী লোকসভা নির্বাচনে দেবে। লোকসভা নির্বাচনের রেজাল্টের দিন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, পশ্চিমবঙ্গে আবার ধন্যবাদ। সবুজ ঝড় উঠবে। ধন্যবাদ পার্থদা। বিশ্ব, আমি আবারও বলছি, প্রত্যেকটা ভোটই মানুষ চায় যে তার নিজের রুটি রুজি অন্ন বস্ত্রর এই জায়গাটার থেকে আমরা এগিয়ে যেতে, এই ইস্যুগুলোকে হাইলাইট করতে। ফলে এখানে দাঁড়িয়ে এই যে জীবনের বাইরে দাঁড়িয়ে, আমি বলছি যেখানে দাঁড়িয়ে জীবন জীবিকার বাইরে জীবন জীবিকার বাইরে দাঁড়িয়ে এই যে কম্পিটিটিভ পোলারাইজেশন অ্যান্ড কমিউনালাইজেশন, এই যে পলিটিক্সটা হচ্ছে, তার থেকে মানুষ নিষ্কৃতি চাইবেন। এবং এইটুকু বুঝে গেছেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে ইনডাইরেক্টলি বিজেপিকে ভোট দেওয়া, বা বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুটো বামপন্থীরা দলের বিকল্প। বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরাই বিকল্প হবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। না না, বামপন্থীরা বিশাল বড় বিকল্প। সরলা মহেশ্বরীকে মাথায় তুলে নেচেছিলেন, মনোরঞ্জন পাত্র যিনি কনভিক্টেড আসামি, খুন করেছিলেন, তাকে মাথায় তুলে নেচেছিলেন, বামপন্থীরাই বিকল্প। এটাই তো বলতে হবে। আরেকটা জিনিস বলি, এই যে লতানোগাছ পলিটিক্স সিপিআইএম করছে, এত যদি এরা নীতি নৈতিকতার পরিকাষ্টা হয়, ওই পিন্ডি জট ছেড়ে বেরিয়ে আসুক না, তারপরে এই বড় বড় কথাগুলো বলুক, তাহলে তো সেইটার বিশ্বাসযোগ্যতা থাকে। আরেকটা কথা বলি, তৃণমূল যে নোংরা রাজনীতি করছে, তারা যদি সত্যিই মনে করে যদি বঞ্চনা হয়ে থাকে, আর যদি সত্যি হয়ে থাকে, অ্যাজ পার আর্টিকেল 131 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কেন তারা সুপ্রিম কোর্ট যাচ্ছে না? যাচ্ছে না একটা কারণে, কারণ তারা জানে সুপ্রিম কোর্ট গেলেই তাদের এই চুরি চামারিগুলো ধরা পড়ে যাবে, কারণ সব প্রমাণ দিতে হবে। অভিষেক। বিজেপি ভোট নিয়ে ঠিক যতটা সিরিয়াস, দেশ নিয়ে নয়। ওই কারণে আজকে সাক্ষী মালিক থেকে শুরু করে বজরং পুনিয়ারা রাস্তায় থাকে। মোহাম্মদ শামী বা আশদীপের ধর্মটা তাদের পারফরমেন্সের সঙ্গে লিঙ্ক করা হয়। সেখানে দাঁড়িয়ে জাস্ট একটাই কথা আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রাজনীতির টানাটানি তো থাকবেই, কিন্তু আবু শেখ এবং অভিষেকের অধিকার যেন সমান থাকে। এবং জাস্ট জোটের ক্ষেত্রে একটা বক্তব্য সবার জন্যে, ইন্দিরা গান্ধীকে হারাবার জন্য যখন জনসংঘ এবং সিপিএম এক হয়েছিল, তখন এক পক্ষকে স্টালিন আর অন্য পক্ষকে কিন্তু সাভারকার পড়তে হয়নি, একটু মাথায় রাখবেন। দেবজিৎ। দেখো, জোট নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই দাদা, কেননা জোট দেশের মানুষ বুঝেছেন কি হতে চলেছে, কি হতে চলে, ওই নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটেজি জেতে না। কোনো জায়গায় নির্বাচন হলে মানুষ, সেই এলাকার মানুষ ভোট দেন, মানুষ জেতে। দুর্নীতি হয়েছে মানুষের সঙ্গে, টাকা চুরি হয়েছে সাধারণ মানুষের, চাকরি পাননি সাধারণ মানুষ, রাস্তায় বসে আছেন আমার আপনার বাড়ির সাধারণ বাড়ির ছেলে মেয়েগুলো। আজকে যাদের ত্রাণের ত্রেপল, ত্রাণের চাল চুরি হয়েছে, সেটা সাধারণ মানুষের। কারা চুরি করেছেন, কে চুরি করেছেন, কার নির্দেশে হয়েছে, কার অনুপ্রেরণায় হয়েছে, সবাই জানে। মানুষ শুধু বসে আছে, নির্বাচনটা সুষ্ঠুভাবে যদি হয়, তাহলে সোজাসুজি গিয়ে বোতামটা টেপার জন্য বিজেপির পক্ষে। একদম। 2011 সালের আগে আমাদের স্লোগান ছিল সিপিএম মাস্কো। এত খুন, জখম, রাহাজানি, মানুষকে খুন করা, দুর্নীতি, সিপিএমকে আমরা বলেছিলাম সিপিএম মাস্কো। আজকে 2024 সালের নির্বাচনে ভারত জুড়ে যে আওয়াজ উঠবে, সেটা হলো বিজেপি মাস্কো। 1:1 লড়াই হবে ভারতবর্ষে। যদি একের বিরুদ্ধে এক প্রার্থী ভারতবর্ষের 543টা সিটে দেওয়া যায়, বিজেপি পরাজিত হবে। এই রাজ্যে, এই দেশে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার গঠন হবে। শুরুটা যাকে দিয়ে করেছিলাম তাকে দিয়েই শেষ করি। স্বামীজি বলতেন, সত্যই ধর্ম।
এই মঞ্চে উপস্থিত সব পক্ষেরই দাবি যে তারাই সত্য। এই ধর্মযুদ্ধে কোন সত্যের জয় হয় সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।